তো এই ক্লাস গেলে কি করতে হবে, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, মডাল, সেমি মডালের উপরে স্পষ্ট ধারণা রাখতে হবে। তাহলেই কিন্তু আমরা এই ক্লাসগুলা ভালোভাবে বুঝতে পারবো। আমি সাকিবকে খুব ভালোবাসি, এটা কোন টেন্সের বাক্য বলতে পারবেন? তার দৃঢ় ব্যক্তিত্ব আছে, একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তো এগুলো আমরা পারি কিনা। আমার কথাটি আপনারা কান দিয়ে শুনবেন, এখন দেখার প্রয়োজন নেই আমি কি বলছি। আমি সাকিবকে খুব ভালোবাসি, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন কিন্তু। তার দৃঢ় ব্যক্তিত্ব আছে, সাকিব সবার চাইতে আলাদা, তার বয়স প্রায় 22 বছর, সে খুবই কর্তব্যপরায়ণ, সে আমার খোঁজ খবর নেয়। দেখেন এই যে বাক্যগুলো না, এই বাক্যগুলোর অধিকাংশ বাক্য কিন্তু প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এগুলা কিন্তু আমি আজকে ক্লাসে প্রথমেই আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা কিন্তু ঠিক এইভাবেই থাকবে, এই বাংলা দেখে দেখে আপনাদেরকে ইংরেজিতে অনুবাদ করতে হবে। ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইন ইংলিশ, ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইন ইংলিশ, ইংরেজিতে আপনাকে অনুবাদ করতে হবে। আমি সাকিবকে খুব ভালোবাসি, আই লাভ, আই লাইক সাকিব ভেরি মাচ। দেখেন ভেরি মাচ শব্দের অর্থ হচ্ছে খুব বেশি। অর্থাৎ একটি বাক্যকে কিভাবে সাজাতে হয়, প্রথমে কিভাবে তার সাবজেক্ট খুঁজে বের করতে হয়, সাবজেক্টের পর কিভাবে ভার্ব বসাতে হয়, এই ক্লাসগুলা কিন্তু আমি আপনাদের শুরু থেকেই খুব ভালোভাবে নিয়েছি। এরপরেও আপনারা যদি কেউ না পারেন আমি তাদের জন্য আবারও চেষ্টা করব। এবং এতটুকু আমি বলতে পারি, আপনারা যদি আমার সঙ্গে থাকেন আমিও আপনাদের সঙ্গে থাকব। তো দেখেন এখানে কি বললাম, সে খুবই কর্তব্যপরায়ণ, সে আমার খোঁজ খবর নেয়, এমনকি সে আমার পড়াশোনার ব্যাপারেও খুব তাগিদ দেয়, সে খুব খুশি হয় যদি আমি পরীক্ষায় ভালো ফলাফল করি, আমার স্বাস্থ্য সম্পর্কেও সে খুব সচেতন। এই বাক্যটা একটু দেখবেন প্লিজ, আমার স্বাস্থ্য সম্পর্কে সে খুব সচেতন। অর্থাৎ সে বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে? সাকিবকে বোঝানো হচ্ছে। কাকে বোঝানো হচ্ছে বলেন তো? সাকিবকে। দেখেন এই যে সাকিবকে এখানে বুঝালাম, এই বাক্যটা কোন টেন্স, এই বাক্যটা আমরা কিভাবে কমপ্লিট করব। এখানে আমরা যারা ভর্তি হয়েছি সবারও কিন্তু একটা মনের ইচ্ছা রয়েছে যে আমি এই অনলাইন ব্যাচের মাধ্যমে আমার ইংরেজি যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু আমি কভার করতে পারবো। অর্থাৎ এইগুলো করতে গেলে কিন্তু আমাকে খুব বেসিক জিনিসটা শিখতে হবে। বেসিক কি? আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, তারপর হচ্ছে ভার্ব, তারপর দেন অবজেক্ট, এস ভি ও নিয়ম। আমি একটি নিয়ম করিয়েছিলাম। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। আমার ক্লাসগুলো যারা রেগুলার হইতে করেন তারা বলতে পারবেন ঠিকঠাক ভাবে যে আমি কেমন পড়াই, এটা আপনাদের কতটুকু কাজে আসে কি আসে না। দেখেন আমি কিছু কিছু রুল আপনাদের দেখিয়েছিলাম, যেমন প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি এই জিনিসটা দেখাই, কিভাবে সাবজেক্ট খুঁজে বের করতে হয়, কিভাবে ভার্ব খুঁজে বের করতে হয়, এবং আসল মেইন যে বিষয়টি সেটি হচ্ছে একটা বাক্যকে আমরা চার ভাবে রূপান্তর করতে পারি। একটা বাক্যকে আমরা চার ভাবে কনভার্ট করতে পারি, সেই চার ভাবে কিভাবে আমরা কনভার্ট করতে পারি? একটি হচ্ছে অ্যাফার্মেটিভ, একটি হচ্ছে নেগেটিভ, একটি হচ্ছে ইন্টারোগেটিভ, এবং আরেকটি হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। অর্থাৎ এতটুকু মনে রাখবেন জাস্ট, আই ইট রাইস, আমি ভাত খাই, এটাকে বলা যায় আমি ভাত খাই না। এটাকে কি বলা যায় বলেন তো? আমি ভাত খাই না। আবার আরেকভাবে বলা যায়, আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই না। অর্থাৎ অ্যাফার্মেটিভ, সেখান থেকে নেগেটিভ, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। খুব ভালোভাবে দেখবেন বিষয়গুলা। অর্থাৎ একটা বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ করা যায়, সেখান থেকে নেগেটিভ করা যায়, সেখান থেকে ইন্টারোগেটিভ করা যায়, এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। দেখেন আমি আজকে এই বিষয়গুলো, এই যে এখানে হোমওয়ার্ক অলরেডি কিন্তু এটা দিয়ে দিলাম, আপনারা এই কাজগুলো বাড়ি থেকে করবেন। এগুলা কিন্তু আমাকে সাবমিট করবেন, এগুলা যদি করতে পারেন তবেই কিন্তু আমাদের এই জায়গাটা কভার করতে পারবো। আমি কাজ দিলাম আপনারা করবেন না, এইভাবে কিন্তু কখনো ল্যাঙ্গুয়েজটা শেখা যায় না। আমার কথা কি সবাই শুনতে পারছেন ক্লিয়ার ভাবে? প্লিজ লেট মি নো দ্যাট। আমার কথা একটু উত্তর ইয়েস দিবেন। স্যার, স্যার এগুলো বইয়ে নাই। না এগুলা বইতে নাই, সব জিনিস যে বইতে থাকতে হবে এমনটি কথা না, এগুলো আমি বই পাইছি পিডিএফ তো, আপনাদের দুমাস বই ক্লাস আছে। ক্লাস শেষে স্যার পিডিএফ আকারে কঠিন ওয়ার্ড আপনাদেরকে গুলো পাঠিয়ে যদি দিন। দিয়ে দিতেন তাহলে অনেক সুবিধা হতো। হ্যাঁ কোনটা জি বলেন? স্যার, এটা একটু কঠিন ওয়ার্ড গুলো মনে করেন যে সব ওয়ার্ড তো আমরা পারি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কঠিন ওয়ার্ড গুলো দিয়ে দিব। দেখেন এখানে এই যে সচেতন ইংরেজি কি, কনসাস,
খুবই তার দৃঢ় ব্যক্তিত্ব। এখানে আমি আপনাদের আরো একটু বলে রাখি, দেখেন এই যে কি দাগ নাম্বারটা দেওয়া আছে, দেখেন নাম্বার অন, এই জায়গাটা সবাই একটু ভালোভাবে খেয়াল করেন। নাম্বার অন, অর্থাৎ এখানে অনেকগুলো কিন্তু এই ধরনের বাংলা থেকে ইংরেজি অনুবাদ রয়েছে। তো এই যে বাংলা অনুবাদটা না, এর কেবলই নিচে এখানে ইংরেজিতে দেওয়া আছে, দেখেন আই লাইক সাকিব ভেরি মাচ, হি হ্যাজ হি হ্যাজ আ স্ট্রং পার্সোনালিটি। পার্সোনালিটি শব্দের অর্থ কি বলেন তো? ব্যক্তিত্ব। সাকিব ইজ ডিফারেন্ট, দেখেন সাকিব ইজ ডিফারেন্ট, এই ডিফারেন্ট শব্দের অর্থ হচ্ছে ভিন্ন। সাকিব ইজ ডিফারেন্ট অল অফ আদার্স, অর্থাৎ সে অন্যদের থেকেও একটু, সবার থেকে একটু আলাদা বা ভিন্ন। এখানে বাংলার উত্তরটা দেওয়া আছে, কিন্তু আপনারা উত্তর দেখে করবেন না। আর যদিও উত্তর দেখে কেউ করেও ফেলেন, আমি একটু বলি, উত্তর দেখেও যদি করে ফেলেন, এটা আমার ধরার কিন্তু কৌশল আছে। কিভাবে? আমি যখন বলবো যে আপনি কি কি লিখেছেন বলেন, আপনি দেখে দেখে বললেন, কিভাবে বলছেন আমি দেখতেও পারবো না। কিন্তু আমি যখন এই বাক্যগুলো আপনাকে জিজ্ঞাসা করব, এখানে কিন্তু আমি অন্যভাবে, আমি সাকিবকে খুব ভালোবাসি, এখানে আমি যদি টেন্স পরিবর্তন করে দিই, আমি সাকিবকে খুব ভালোবাসতাম, আপনি কিভাবে করবেন? আপনি দেখে করেছেন কি না দেখে করেছেন, এটা কিন্তু আমি বুঝতে পারবো। তো এখানে আপনাদের সুবিধার্থে যারা বলছেন স্যার কঠিন ওয়ার্ডগুলো একটু বলে দিবেন, এখানে সবই দেওয়া আছে এবং পরবর্তীতে ভোকাবুলারিও আকারে দেওয়া আছে। তো এইটা হোমওয়ার্ক থাকলো। আর আমি কিন্তু এখন থেকে প্রত্যেকদিন হোমওয়ার্ক দিব। আপনারা এর নেক্সট যে ক্লাস আমি শুরু করব, ক্লাসের শুরুতেই এই হোমওয়ার্কের পড়াটা আমি নিব। অর্থাৎ প্রথমে পড়া নিব, তারপর আমি পড়ানোর ভিতরে প্রবেশ করব। কথা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। দেখেন এখন আমি আজকে সবারই প্রশ্ন নিব, এখানে আমি এই ধারাবাহিকতা, এটা কিন্তু হোমওয়ার্ক দেখালাম। এখন আমি যে বিষয়টি পড়াবো সেই বিষয়টা একটু দেখেন। ইউজ অফ ক্যান, কুড, অর্থাৎ আমরা যখন প্রশ্ন করব বা আমরা যখন ক্যানের ব্যবহার করব, কুডের ব্যবহার করব, এই জায়গাগুলো আমরা কিভাবে করব আমরা একটু দেখি। সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন। ইউজেস অফ ক্যান ভার্ব, অর্থাৎ এই ক্যান ভার্বটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি আমরা সেটা একটু দেখব। ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে। এটা কি আমরা অনেকেই জানতাম নাকি জানতাম না? আমার মনে হয় আমরা কিন্তু অনেকেই এটা জানি না। কি জানি না? ক্যান শব্দটি সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। এখন আমরা দেখব ক্যান শব্দটি সেন্টেন্সে কত ভাবে বসতে পারে এবং কত ধরনের অর্থ দিতে পারে। দেখেন একই ক্যান, আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়েছিলাম, দুধ, একই দুধ অর্থাৎ মিল্ক থেকে যেমন বিভিন্ন রকমের মিষ্টি তৈরি হয়, এখানে কিন্তু ক্যান ভার্ব, আমি আরো উদাহরণ দিয়েছিলাম। আমি যখন স্কুলেতে ক্লাস নিতে যাই তখন আমার স্টুডেন্টরা আমাকে স্যার বলে, আমি যখন বাসায় ফিরে এসে আমার সন্তান আমাকে আব্বু বলে ডাকে। অর্থাৎ আমাকে কেউ কিন্তু একইভাবে মামা বলতে পারে, আমাকে কাকা বলতে পারে, ব্যক্তি কিন্তু আমি একই। দেখবেন এখানে ক্যান ভার্বটি কিভাবে বিভিন্ন নামে ব্যবহৃত হচ্ছে। স্ট্রাকচার অন, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, অ্যাটেনশন প্লিজ। বলছে ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, এটা অ্যাবিলিটি বুঝাবে। ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, এটা অ্যাবিলিটি বুঝাবে। তারপর দেখেন স্ট্রাকচার টু তে কি রয়েছে, স্ট্রাকচার টু তে রয়েছে ক্যান বি প্লাস নাউন হতে পারে, ক্যান বি প্লাস নাউন হতে পারে। স্ট্রাকচার থ্রিতে ক্যান বি প্লাস প্রেপোজিশন, কেউ কোথাও থাকতে পারে, কেউ কোথাও থাকতে পারে। এরপর স্ট্রাকচার ফোরে রয়েছে ক্যান হ্যাভ প্লাস প্রেপোজিশন, কোনো কিছু অধিকারে থাকতে পারে, কোনো কিছু কিসে থাকতে পারে, অধিকারে থাকতে পারে এমন বুঝালে সেখানে ক্যান হ্যাভ প্লাস প্রিপোজিশন এমনটি বুঝাবে। এখন আমরা দেখব প্রথম স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গঠন। প্রথম স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স গঠন, সাবজেক্ট প্লাস ক্যান, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। দেখেন এই কাঠামোটি চারটি অর্থে ব্যবহৃত হতে পারে। সবাই দেখবেন, এই যে উপরে দেখিয়েছি না অ্যাবিলিটি, এগুলোর কিন্তু উদাহরণ দিচ্ছি, আমি এক্সাম্পল দিচ্ছি। দেখেন এখানে অ্যাবিলিটি দিয়ে কিভাবে বোঝায়, আই ক্যান ডু দা ওয়ার্ক, এই বাক্যটা একটু ভালোভাবে খেয়াল করবেন। এটা কি বললাম? আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। তার মানে কি আমার শরীর সুস্থ আছে, আমার শরীরে বল আছে, আমি কাজটা করতে পারি। আই ক্যান ডু দা ওয়ার্ক, এখানে ক্যান হচ্ছে অ্যাবিলিটি। তারপর দেখেন আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেস, অর্থাৎ আমি একবারে বা একদমে 20 মাইল দৌড়াতে পারি, না থেমে একটানা 20 মাইল, এটা কিন্তু এখানে আমার সামর্থ্য ক্ষমতা রয়েছে। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। দে ক্যান সিং এ সং, এইগুলা কিন্তু অ্যাবিলিটি বা ক্ষমতা বোঝালে ক্যানের ব্যবহার করতে হবে। কিভাবে করবেন দেখেন, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন এই যে আই ক্যান ডু দা ওয়ার্ক, এখানে দুইটা ভার্ব বসেছে, ক্যান হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব এবং একটি ভার্ব বসেছে হচ্ছে মেইন ভার্ব, এই ভার্বটাকে বলা হচ্ছে ডু ভার্ব। এটাকে কি ভার্ব বলা হচ্ছে বলেন তো? ডু ভার্ব। তাই বলছে দেখেন
স্ট্রাকচার ওয়ান, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ অ্যাবিলিটি বুঝালে এটা হবে আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট আ স্ট্রেস, আমি একটানা 20 কিলোমিটার দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দেখেন তারপর কি আছে, দে ক্যান সিং এ সং, অর্থাৎ এখানে তারা গান গাইতে পারে, তাদের অ্যাবিলিটি রয়েছে। তাদের কি আছে বলেন তো, অ্যাবিলিটি আছে। এই অ্যাবিলিটি থাকলে সেই জায়গায় আমরা ক্যান ব্যবহার করব। তারপর দেখেন নাম্বার টু, রিকোয়েস্ট অথবা অনুরোধ বোঝাতে ক্যানের ব্যবহার করা হয়। কি বোঝাবে, রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ বোঝালে আমরা ক্যানের ব্যবহার করব। একটু ভালোভাবে লক্ষ্য করবেন। ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এখানে কাউকে অনুরোধ করা হচ্ছে যে আপনি কি আমাকে এক গ্লাস জল দিতে পারেন। ক্যান ইউ সিট বিসাইড মি, আপনি কি আমার পাশে অথবা তুমি কি আমার পাশে বসতে পারো। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের যে স্টোরিটা আমাকে, লাইফ হিস্ট্রি অর্থাৎ জীবনের যে ইতিহাস, এটা কি বলতে পারো। এখানে অনুরোধ করা হচ্ছে, ক্যান ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ, এখন লাঞ্চের জন্য কি আমার সঙ্গে সেখানে যেতে পারো। এখানে রিকোয়েস্টের জন্য কিন্তু আমরা ক্যান ব্যবহার করতে পারি। আপনি আপনার অফিসে বসে আছেন, আপনার যে সিনিয়র যিনি রয়েছেন আপনার পাশে, আপনি তাকে বলছেন ক্যান ইউ সিট বিসাইড মি, ক্যান ইউ সিট বিসাইড মি, এখানে অনুরোধ অর্থাৎ রিকোয়েস্ট বোঝাতে আমরা ক্যানের ব্যবহার করতে পারি। তার আগে কি শিখিয়েছি দেখেন এই জায়গায়, এখানে সামর্থ্য বা ক্ষমতা, সামর্থ্য বা ক্ষমতা থাকলে আমরা ক্যানের ব্যবহার করব। সামর্থ্য বা ক্ষমতা থাকলে আমরা কিসের ব্যবহার করব, ক্যানের ব্যবহার করব। আমি এই যে দুইটা ব্যবহার দেখালাম, এখানে কি কারো কোনো সমস্যা আছে, একটু মন খোলা ভাবে বলবেন। জি না স্যার, কোনো সমস্যা দেখেন, বুঝতে পেরেছি। আমি তো সেই জায়গায় এখনো এসে পারিনি, ভদ্রতার সঙ্গে বলতে গেলে কুড হবে, আপনি ঠিকই বলেছেন। আমি এক এক করে সেখানে আসছি, ক্লাসটা খুব ধারাবাহিকভাবে দেখেন, সবকিছু বুঝতে পারবেন। দেখেন এরপরে এখানে আমি কি বুঝাচ্ছি, এখানে নাম্বার থ্রি, পারমিশন বা অনুমতি অর্থে ব্যবহার করা হয়। এই ক্যানটা আবার কখনো কখনো পারমিশন অথবা অনুমতি অর্থে ব্যবহার করা হয়। এই জায়গাটা একটু খুব ভালোভাবে দেখবেন, পারমিশন অথবা অনুমতি অর্থে। দেখেন আমরা যখন কারো কাছে অনুমতি চাইবো তখন ক্যানের ব্যবহার করতে পারি। দেখেন ইউ ক্যান ইউজ মাই ল্যাপটপ, এই যে পারমিশন এখানে, ইউ ক্যান ইউজ মাই ল্যাপটপ, তুমি আমার ল্যাপটপ ব্যবহার করতে পারো। এইটা অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স। এইটা কিসে আছে, অ্যাফার্মেটিভে। যখন ক্যান দিয়ে আমি ওই ব্যক্তির কাছে অনুমতি চাইবো, কারো ল্যাপটপ তো অনুমতি ছাড়া ব্যবহার করা যায় না, যায়। একটু ভালো করে খেয়াল করবেন, কারো ল্যাপটপ বা কারো ডেস্কটপ অথবা যে কোনো বিষয়, ব্যক্তিগত বিষয় কিন্তু অনুমতি ছাড়া ব্যবহার করা যায় না। তো এখানে কিভাবে বলবেন, ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ, এই জায়গাটা খুব ভালোভাবে একটু দেখেন। কি বললাম, ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ, আমি কি তোমার ল্যাপটপটি ব্যবহার করতে পারি। অর্থাৎ কারো কাছে যখন অনুমতি প্রার্থনা করতে হবে তখন আমরা ক্যান ব্যবহার করব। তারপর দেখেন সাজেশন, একই ক্যান, দেখেন আমি কিন্তু বিভিন্ন ভাবে আপনাদেরকে বুঝাচ্ছি, এই ভাবটা কিন্তু মনে রাখতে হবে। পারমিশনের ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়, অ্যাবিলিটির ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়, রিকোয়েস্টের ক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়। তো এখন আমরা দেখব কিসের ব্যবহার বলেন তো, সাজেশন, পরামর্শ। দেখেন এই জায়গাটা খুব ভালোভাবে দেখবেন, হেয়ার ইউ ক্যান সি, সাজেশন পরামর্শ বোঝাতে ব্যবহার করা হয় ক্যান। এটা কত নাম্বার স্ট্রাকচার, নাম্বার ফোর। দেখেন you can practice English regularly, you can exercise, you can take exercise regularly, you can do good work all the time। এখানে সাজেশন দেওয়া হচ্ছে। কি দেখেন এই শেষের বাক্যটা দেখেন, শেষের সেন্টেন্সটি কি রয়েছে এখানে, ইউ ক্যান ডু গুড ওয়ার্ক অল দ্য টাইম, তুমি ভালো সময় ভালো কাজ যে কোনো সময় করতে পারো। আপনি আপনার ছোট ভাইকে সাজেশন দিচ্ছেন। ইউ ক্যান এক্সারসাইজ রেগুলারলি, তুমি নিয়মিত ব্যায়াম করতে পারো। ইউ ক্যান প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, তুমি নিয়মিত ইংরেজি ব্যবহার করতে পারো। দেখেন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এই কথাটি আপনারা সবাই মনে রাখবেন, আজকে থেকে কথাটি সবাই মনে রাখবেন। ক্যান ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, দেখা গেছে ইংলিশ গ্রামারের বিভিন্ন বইতে দেখেছি, সমবয়সী অথবা আপনার জুনিয়র কেউ হলে সেই জায়গায় আপনি ক্যান ব্যবহার করতে পারবেন। কি বললাম, সমবয়সী অথবা জুনিয়র কেউ হলে আপনি সেই জায়গাটায় ক্যান ব্যবহার করতে পারবেন। অর্থাৎ একটু ভালোভাবে দেখেন, আপনি যখন ক্যানের ব্যবহারটা করবেন তখন বোঝা যাবে ওই ব্যক্তি আপনার থেকে বয়সে একটু ছোট, অথবা আপনার বন্ধু বান্ধব সমবয়সী কেউ হতে পারে, অথবা আপনার জুনিয়র কেউ। যেমন ইউ ক্যান ডু গুড ওয়ার্ক অল দ্য টাইম,
এই যে বাক্যটি আমি এখানে লিখেছি না, অর্থাৎ অর্থাৎ এই জায়গাটা আমি এমন ভাবে বলতে পারি, তুমি ভালো কাজ সর্বদা করতে পারো। অর্থাৎ এখানে ওই যাকে আপনি কথাটি বলছেন, হয়তো সে আপনার বয়সে ছোট, অথবা আপনার ফ্রেন্ড লিস্টের কেউ হবে, অথবা আপনার সমবয়সী কেউ হতে পারে। তাহলে ক্যানটা আমরা কোন জায়গায় ব্যবহার করব, এতক্ষণে আমরা বুঝতে পেরেছি। তারপর দেখেন এখানে সর্বশেষ আমরা দেখলাম সাজেশন বা পরামর্শ বোঝাতে ক্যানের ব্যবহার করা হয়। এবার আসবো আমরা স্ট্রাকচার টুতে, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন। এই স্ট্রাকচারটি সবাই একটু মনে রাখবেন, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন। এটা কিভাবে হয় একটু দেখি। এই কাঠামো দ্বারা এই কাঠামো দ্বারা হতে পারে এমন বুঝায়। হি ক্যান বি আ ডক্টর, হি ক্যান বি আ ডক্টর, অর্থাৎ এর অর্থ হচ্ছে সে ডাক্তার হতে পারে। দেখেন তার কিন্তু ডাক্তার হওয়ার সম্ভাবনা, অর্থাৎ সে হতে পারে, এখন হয়তো ভালো ছাত্র, সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, এই জায়গাটা আমরা বলতে পারি সে ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ ডক্টর, হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, হি ক্যান বি আ গুড টিচার। দেখেন স্ট্রাকচার কিভাবে করবেন, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন। এই কাঠামো দ্বারা হতে পারে বুঝায়, সে ডাক্তার হতে পারে, সে মন্ত্রী হতে পারে, সে একজন ভালো গায়ক হতে পারে, সে একজন ভালো নায়ক হতে পারে। এই যে বিষয়গুলা এখানে কিভাবে করবেন, এখানে দেখেন এই বাক্যটা আমি একটু ভেঙে বুঝাই দেই। এখানে আমি কি লিখেছি, এখানে প্রথমে হি লিখেছি, এটা হচ্ছে সাবজেক্ট। হিটা কি হবে বলেন তো, সাবজেক্ট। তারপর কি হবে, ক্যান বি। তারপর কি হবে, ক্যান বি। তারপর কি হলো, আ ডক্টর, এটা হচ্ছে আমার এক্সটেনশন। অর্থাৎ প্রথমে বলতে হবে সাবজেক্ট প্লাস ক্যান বি, তারপর নাউন। এই এ ডক্টর এখানে আপনি এক্সটেনশন না বলে নাউনও বলতে পারেন। এই কাঠামো দ্বারা হতে পারে এমন বুঝাবে। এই কাঠামো দ্বারা কি বুঝাবে, হতে পারবে, হতে পারে। প্রথমে সাবজেক্ট, তারপর ক্যান বি, তারপর নাউন। শেষের বাক্যটা দেখি একটু মিলাতে পারি কিনা। হি ক্যান বি আ গুড টিচার, অর্থাৎ হি হচ্ছে সাবজেক্ট, ক্যান বি হচ্ছে কি বলেন তো, ক্যান বিটা হচ্ছে আমার এই স্ট্রাকচার অনুসারে বসেছে। আর এই দেখেন গুড টিচার বা আ গুড টিচার, এই টিচার কিন্তু এখানে নাউন, অর্থাৎ সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন। এখানে আপনারা কেউ কি বলতে পারবেন যে হি ক্যান বি আ ডক্টর, হি ক্যান বি আ মিনিস্টার, এই ধরনের কয়েকটা বাক্য একটু মনে মনে বলেন তো, দেখি আমরা পারি কিনা। অর্থাৎ আমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। একটি রুল আমি যখন দেখিয়ে দিব, ওই রুল অনুসারে আরো বাক্য আপনাকে তৈরি করতে হবে। এটা যখন আপনি তৈরি করতে পারবেন, তখন বুঝে নেবেন যে আমি ইংরেজি শিখে যাচ্ছি। আপনাকে যদি বলা হয় সে ডাক্তার হতে পারে, কিভাবে করবেন, এই রুল যদি আপনি জানতে পারেন, আপনি অবশ্যই পারবেন। সে ডাক্তার হতে পারে, হি ক্যান বি আ ডক্টর, হি ক্যান বি আ ডক্টর, হি ক্যান বি আ মিনিস্টার, হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, হি ক্যান বি আ গুড টিচার। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন, অর্থাৎ হতে পারে এমন বুঝায়। এবার দেখব সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস পজিশন বুঝাবে। কি বুঝাবে, পজিশন। দেখেন আমরা পড়েছি সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন, এখন দেখব সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস পজিশন। এই কাঠামোটি দ্বারা কোথাও অবস্থান হতে পারে, কোথাও অবস্থান, যেমন হি ক্যান বি অ্যাট দ্য মার্কেট নাও, অর্থাৎ সে এখন মার্কেটে থাকতে পারে। খুব ভালোভাবে বুঝবেন, আমি ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। দেখেন হি ক্যান বি অ্যাট দ্য মার্কেট নাও, এই মার্কেট একটা পজিশন বা জায়গা। দেখেন এখানে লেখা রয়েছে, এই যে স্ট্রাকচার কি লেখা আছে সবাই একটু পড়ে ফেলেন তো। স্ট্রাকচারে লেখা আছে সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস পজিশন, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস পজিশন। এই কাঠামোটি দ্বারা কোথাও কোনো অবস্থান হতে পারে এমন বুঝালে আমরা তখন কি ব্যবহার করব, সাবজেক্টের পরে ক্যান বি দিব, তারপর পজিশন অবস্থা বুঝাবে। তিনটি কথা বলেছি, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস পজিশন। হি ক্যান বি at the market now, he can be at the school now, Ruma can be at school now, my father can be in the office now। অর্থাৎ আমার বাবা এখন এই মুহূর্তে অফিসে থাকতে পারে। কোথায় থাকতে পারে, অফিসে থাকতে পারে। my father can be at the office now, অর্থাৎ এখানে সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস পজিশন। দেখেন এই বাক্যগুলো শিখলে কি হবে, আপনি হয়তো মনে মনে কাউকে বলতে চাচ্ছেন যে সে এখন খেলার মাঠে থাকতে পারে, তারা এখন
পুকুরে সাঁতার কাটতে পারে, তারা এখন এই মুহূর্তে ঢাকায় থাকতে পারে। এই বাক্যগুলো কিভাবে আপনি ইংলিশে বলবেন? আপনি বাংলা জানেন কিন্তু ইংলিশে বলতে চাচ্ছেন অথচ পারেন না। তখন এই স্ট্রাকচার, এই রুল যদি আপনার জানা থাকে, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস পজিশন, আপনি ওই বাক্যগুলো খুব ইজিলি ট্রান্সলেট করতে পারবেন। এই ল্যাঙ্গুয়েজটা শিখলে আপনার কখনো ক্ষতি হবে না, লস হবে না, এতটুকু মনে রাখবেন। দেখেন, আমি আপনাদের এই ভাষাটি পড়াচ্ছি, আমি যদি না জানতাম ল্যাঙ্গুয়েজটা, আমি কি পড়াতে পারতাম? নিশ্চয়ই পারতাম না। তো এই ভাষাটা আমাদের কাছে অনেকেই ফোন করে বলে, আমাদের অনেক স্টুডেন্ট আইএলটিএস করে অলরেডি পৃথিবীর বিভিন্ন দেশে তারা জব করছে, কেউ পড়াশোনা করছে, তারা সেখান থেকে ফিডব্যাক জানায় যে আসলে স্যার, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা খুবই জরুরি, এই ল্যাঙ্গুয়েজটা শেখা আমাদের খুবই দরকার। এটা মানুষ কখন বোঝে জানেন? আপনারা গুরুত্বটা বুঝতে পেরেছেন বিদায় এই ব্যাচে ভর্তি হয়েছেন, সোহাগস ইংলিশ কেয়ারে। তো এটা আমাদেরকে সময় থাকতে বুঝতে হবে, এবং আমার এই মেসেজটি আপনাদের মাধ্যমে আপনাদের যে জুনিয়র বা পরিবারের যদি কেউ থেকে থাকে, তাদেরকে এতটুকু বুঝাবেন যে সময় থাকতে ভাষাটা শিখতে হবে। সময়টা কখন? যখন স্টুডেন্ট লাইফ। ক্লাস 1 থেকে আমাদের দেশে ইংরেজি সাবজেক্ট পড়ানো হয়, কিন্তু অতীব দুঃখের বিষয়, আমাদের দেশের ছেলেমেয়েরা ইংরেজিতে খুবই কাঁচা। এর কারণ হচ্ছে আমরা সঠিক ওয়েতে এই ল্যাঙ্গুয়েজটা শিখি না। আমরা মাস্টার্স কমপ্লিট হয়ে যায় কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারি পারি না। আমার কথা সত্য নাকি মিথ্যা আপনারা একটু বলবেন প্লিজ। দেখেন, তো এটা কেন সত্য জানেন? এটা সত্য হচ্ছে এই কারণে, শুধু সত্য না, ধ্রুব সত্য। কারণ এই যে দেখেন স্ট্রাকচার গুলো শিখাচ্ছি না, যেভাবে আপনাদেরকে হাতে কলমে ধরে ধরে বুঝাই দিচ্ছি, আপনারা একটু বাড়িতে প্র্যাকটিস করবেন, দেখবেন এই জায়গাটা আপনারা খুব ভালোভাবে কভার করতে পারবেন। কিন্তু আমাদের দেশে ছোটবেলায় থেকে শুধু রুল পড়ানো হয়, বিভিন্ন প্যারাগ্রাফ মুখস্থ করানো হয়। কিন্তু আমি আপনাদের একটা উদাহরণ দিতে চাই যে, এই যে সামনে গ্রীষ্মকাল আসতেছে, এই সময় বাজারে আম পাওয়া যাবে। তো আপনার পকেটে টাকা আছে, আপনি আম কিনে খেতে পারবেন, কিন্তু আপনি কি অরিজিনাল খেতে পারেন? একটু প্রশ্ন করেন তো নিজের কাছে নিজেকে। আমার মনে হয় পারি না, কারণ ওখানে বিভিন্ন রকমের মেডিসিন মিশ্রিত, অর্থাৎ ফরমালিন, কার্বাইড, আরো, অর্থাৎ অরিজিনাল খেতে পারি না। কিন্তু আপনি যদি বাড়িতে একটি আম গাছ লাগান, বড় একটি আম গাছ, ওই আম গাছের কিন্তু তাজা আম আপনি খেতে পারবেন। ওই ফলটি কিন্তু আপনি উইদাউট এনি ফরমালিন, ইউ ক্যান ইট দ্য ম্যাঙ্গো। কিন্তু আপনি যদি বাজার থেকে কিনে খান, এটা কিন্তু আপনি বেশি খেতে পারবেন না, পেটের বিভিন্ন সমস্যা হতে পারে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও শেখা ঠিক সেই রকম। আপনি যদি মুখস্থ করেন, আপনি 10টা প্যারাগ্রাফ পড়ে গেলেন পরীক্ষার হলে, সেই 10টার ভিতরে থেকে আসলো না, আপনি কি করবেন? আপনি কি আর কিছু লিখতে পারবেন? পারবেন না। কিন্তু আপনি যদি ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখে যান, আপনার ইংরেজি পরীক্ষার দিন হাসি পাবে। আমি কিন্তু ছোটবেলা থেকে এই ল্যাঙ্গুয়েজটা খুব ভালোবাসি। এটা আমি যখনই বই পড়তে বসতাম ছোটবেলায়, আমার ক্লাস 9 10-এ 12টা বই ছিল, তো প্রথমেই কিন্তু আমি ইংরেজি পড়তাম। আপনারাও এটা করবেন, পড়তে বসলেই কিন্তু প্রথমে ইংলিশটা বের করবেন। তো আমি যে কথা বলছিলাম, এখানে আমাদেরকে ইংরেজির গাছ লাগাতে হবে, ওই আম গাছ লাগানোর মতো। তাহলে দেখবেন আপনি স্পন্টেনিয়াসলি কথা বলবেন, এবং এই ভাষাটা যখন আপনি শিখে যাবেন, অনর্গল এই ভাষায় কথা বলতে পারবেন, ফ্রি হ্যান্ডে যে কোনো বিষয় সম্পর্কে লিখতে পারবেন, তখন আমার এই কথাগুলো মনে পড়বে যে স্যার এই কথাগুলো বলেছিল। এবং এই ল্যাঙ্গুয়েজটা শেখা কোনো বিষয় না, এটা কঠিন কোনো রকেট সায়েন্স না। এখানে ম্যাথমেটিক্যাল কোনো সুপার কম্পিউটারের কোনো টার্ম এখানে দেওয়া নেই। খুবই ইজি। কিছু ভোকাবুলারি শিখলে, ভার্ব শিখলে, পার্টস অফ স্পিচ শিখলে, এবং নির্দিষ্ট একজন টিচারের অধীনে, ভালো একজন মেন্টরের অধীনে থেকে যদি 2-3টা মাস আপনি একটু সময় দিতে পারেন, I hope and I believe it, you must know this language very well and clearly. দেখেন, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। তো এখানে কি করলাম? সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস পজিশন বুঝাবে। যেমন রুমা ক্যান বি অ্যাট স্কুল, মাই ফাদার ক্যান বি ইন দা অফিস। এখানে আমি কি দেখলাম? পজিশন। এখন আমরা দেখবো স্ট্রাকচার 4, সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস পজিশন। সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস পজিশন, এই কাঠামোটি দ্বারা কারো অধিকারে কোনো কিছু থাকতে পারে বোঝায়। কারো অধিকারে কোনো কিছু থাকতে পারে। দেখেন, এই সাবজেক্ট প্রথমে থাকবে, তারপরে আমরা এক জায়গায় ক্যান দিয়েছি, এক জায়গায় ক্যান বি দিয়েছি। তো ক্যান বির পরে দেখেন এখানে কি ছিল? নাউন ছিল। এই জায়গাটা দেখেন, সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস নাউন। পরের স্ট্রাকচারে শিখেছি সাবজেক্ট প্লাস ক্যান বি প্লাস পজিশন বুঝাবে। কি বুঝাবে? পজিশন। হি ক্যান বি at the market now, Ruma can be at school now, my father can be in the office now. আপনাকে একজন প্রশ্ন করলো, আপনার বাড়িতে একজন অপরিচিত লোক আসছে, আপনার বাবার বন্ধু, এসে বলল যে হোয়ার ইজ ইউর ফাদার নাও, হোয়ার ইজ ইউর ফাদার নাও।
তো তাকে ঠকানোর জন্য বা তাকে আপনি ইংলিশ জানেন এটা বোঝানোর জন্য আপনি ইংলিশে উত্তরটা দিবেন, মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস নাও। এর বাংলাটা কি? তাকে আপনি বোঝাতে চাচ্ছেন আমার বাবা এখন অফিসে থাকতে পারে। যে আপনি বলছেন যে আঙ্কেল আমার বাবা এখন অফিসে থাকতে পারে। তো এই জায়গাটা দেখবেন যে স্ট্রাকচার 4, খুব ভালো বিষয়, সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস পজিশন, এই কাঠামোটি দ্বারা কারো অধিকারে কোনো কিছু থাকতে পারে বোঝায়। সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস পজিশন, এই কাঠামোটি দ্বারা কারো অধিকারে কোনো কিছু থাকতে পারে বোঝায়। যেমন দেখেন, শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, হি ক্যান হ্যাভ আ খার, রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল। অর্থাৎ এইটার অর্থ হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস পজিশন, এই কাঠামোটি দ্বারা কারো অধিকারে। যেমন দেখেন, রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার একটা সুন্দর মোবাইল থাকতে পারে, থাকতে পারে অর্থাৎ অধিকারে। হি ক্যান হ্যাভ এ কার, তার একটা গাড়ি থাকতে পারে, অর্থাৎ তার অধিকারে। গাড়ি কি অধিকারে থাকে না, সেইটা বুঝাচ্ছে। শি ক্যান হ্যাভ এ গার্ডেন ইন দ্য ভিলেজ, শি ক্যান হ্যাভ এ গার্ডেন ইন দ্য ভিলেজ, এই গ্রামে তার একটি বাগান থাকতে পারে। অর্থাৎ এখানে কি হবে, সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস পজিশন, সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস পজিশন, এই কাঠামোটি দ্বারা কারো অধিকারে কোনো কিছু থাকতে পারে এমন বুঝাবে। কি হবে, সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস পজিশন। জাস্ট এতটুকু মনে রাখবেন। এইবার আমরা ক্যানের পরে ক্যানের অনেকগুলো ভার্ব দেখলাম। কেবল একজন প্রশ্ন করেছিলেন যে স্যার ভদ্রতার সঙ্গে প্রশ্ন করতে কি কুড ব্যবহার করা হয়? তো আমরা সেই কুডের ব্যবহারটা একটু এখন দেখব। তো আমি এই যে ক্যানের অনেকগুলা ব্যবহার দেখালাম, সবাই কি মোটামুটি এই ক্যানের ব্যবহারটা বুঝতে পেরেছেন? প্লিজ লেট মি নো দ্যাট। দেখেন, আমরা যখন এই ক্লাসগুলা করি তখন আমাদের মনে হয়, আমরা যখন এই ক্লাসগুলা করি তখন আমাদের মনে হয় যে আসলে আমরা পেরে যাব, আমরা পারি। কিন্তু মজার বিষয় কি জানেন, এই ক্লাসটা আমি কেটে দিব 1 ঘন্টা পরে, একটু পরেই আপনারা যে যার কাজে চলে যাবেন, কেউ পড়তে বসবেন, কেউ ঘুমাতে যাবেন, সকালবেলায় উঠে দেখবেন আমার কথাগুলোর মনে থাকে না। এটা কিন্তু আপনাদের মনের কথা আমি বলে যাচ্ছি। তো এইটা করতে গেলে কি করতে হবে জানেন, সব সময় আমার এই কথাগুলো শুনতে হবে, এই পিডিএফ ফাইলটা পড়তে হবে, এবং সর্বোপরি কথা হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে। ইউ হ্যাভ টু ট্রাই ট্রাই অ্যান্ড ট্রাই। গড হেল্পস হিম হু হেল্প হিমসেলফ, আল্লাহ হেল্পস হিম হু হেল্প হিমসেলফ, এটার অর্থ হচ্ছে যে নিজে চেষ্টা করে সৃষ্টিকর্তা তাকে সাহায্য করে। আপনি একটু চেষ্টা করেন, দেখবেন উপরের থেকে অনেক সাহায্য পাবেন। এবং আমি আপনাদের সব ব্যাচে দেখবেন অনলাইনে কোনো স্যার টিচার কিন্তু এইভাবে নাম্বার দেয় না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। কেন দিয়েছি? আপনারা যেন কোনো সমস্যায় পড়লে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোনে প্রতিদিন শত শত ফোন আসে, আমি কখনো বিরক্ত বোধ করি না। কেন জানেন? কারণ এইটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য। আমি যদি কাউকে একটি জ্ঞান শিখাতে পারি আমার ভিতরে যে জ্ঞান আছে, তাহলে আমি মনে করব যে আমি নিজেকে ধন্য। অর্থাৎ এখানে সব সময় মনে রাখতে হবে স্যার আমাদের পাশে আছে, আমাদেরকেও স্যারের পাশে থাকতে হবে। আমি শুধু নিজে কিন্তু একা একা কিছু করতে পারবো না। একটা কথা আছে না, যে আমাদের হাত দুইটা কেন? একটি হাত যখন অকেজো হয়ে পড়ে অন্য হাত কিন্তু এগিয়ে আসে। তো এখানে আমাকে 2 হাত দিয়েই কাজ করতে হবে, কোনো হাত কিন্তু অকেজো করে রাখলে হবে না। তো দেখেন, ইউজ অফ কুড ভার্ব, ইউজ অফ কুড ভার্ব। তো এখানে আমি আরো একটি কথা বলে রাখি, প্রতি মাসের 3 থেকে 5 তারিখ বা 6 তারিখের ভিতরে আমাদের একটি পার্সোনাল ব্যাচ থাকে। যারা ইংলিশে অতি দুর্বল, মনে করছেন যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা এখনো শিখতে পারিনি, এই ল্যাঙ্গুয়েজটা শেখা যার জন্য খুবই দরকার, কেউ বিদেশ যেতে চাচ্ছেন, কেউ তার নিজের কর্মক্ষেত্রে প্রমোশন চাচ্ছেন, কেউ এই ল্যাঙ্গুয়েজটা শিখে অপরকে শিখাতে চাচ্ছেন, একেবারে বেসিক থেকে যদি মনে করেন শিখতে চান, তাহলে আমার পার্সোনাল ব্যাচে ভর্তি হতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যার কাছে আছে সবাই একটু যদি লাগে নক দিবেন, আর এখানে পরবর্তীতে আমি নাম্বারটা আবার দিয়ে দিব। এটা প্রতি মাসের 1 থেকে 6 বা 7 তারিখের ভিতরে এই ব্যাচগুলা কন্ডাক্ট করে থাকি। এর পরবর্তীতে কিন্তু নেওয়ার আর সুযোগ থাকে না। কেন জানেন? ল্যাঙ্গুয়েজটা আমি বলেছি ধারাবাহিক নাটকের মতো, এখানে সিরিয়াল যদি আপনি মেইনটেইন না করতে পারেন, আমি এখন অনেক ব্যাচে ভয়েস চেঞ্জ পড়াচ্ছি, এই মুহূর্তে কালকে কেউ যদি বলে স্যার ওই ব্যাচে আমাকে ভর্তি করাবেন, নো, আই অ্যাম ইম্পসিবল, ইটস ইম্পসিবল ফর মি। কেন? কারণ আমি আপনাকে নিয়ে ক্ষতি করতে পারবো না, আপনারও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে। তো যদি কেউ নতুন পার্সোনাল ব্যাচে ভর্তি হতে চান, বেসিক যারা জানেন না, ল্যাঙ্গুয়েজটা যারা কিছুই বোঝেন না, খুবই দুর্বল, তাদের জন্য আমার এই অফারটা থাকবে। দেখেন তারপর কি, কুড শব্দটি হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব, এটি ক্যান এর ফার্স্ট ফর্ম হিসেবে বিবেচিত হয়। কুড ভার্বটি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন স্ট্রাকচারে ব্যবহৃত হয়, ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। আজ আমরা কুড এর বিস্তারিত ব্যবহার দেখব।
কি দেখব? কুডের বিস্তারিত ব্যবহার। দেখেন, কুড শব্দটি একটি মডাল অক্সিলারি ভার্ব, এটি ক্যান এর পাস্ট ফর্ম হিসেবে বিবেচিত হয়। কুড ভার্বটি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন স্ট্রাকচার অনুসারে আমরা ব্যবহার করতে পারি। এর কিছু ব্যবহার আমরা একটু দেখব। দেখেন, ক্যান যেভাবে শিখেছি কুডও সেইভাবে শিখবো, শুধু ক্যানের জায়গায় আমরা কুড ব্যবহার করব। দেখেন, ক্যান ভার্বের মতোই কুড সাধারণত 4টি স্ট্রাকচার ব্যবহার করা হয়। একটি হচ্ছে অ্যাবিলিটি, কিন্তু এটা হচ্ছে পাস্ট অ্যাবিলিটি, একটু ভালোভাবে লক্ষ্য করবেন সবাই। এটা কি অ্যাবিলিটি হবে? পাস্ট অ্যাবিলিটি। অতীতকালের যদি কোনো সামর্থ্য বোঝায় তখন কুড ব্যবহার করব। স্ট্রাকচার 2 তে কি দেওয়া আছে? আচ্ছা, এইটা আমি পড়লে তো আমার কাজ হবে। এখানে আপনারা অনেকেই রেইজ হ্যান্ড প্রেস করে রেখেছেন, দুই একজন একটু পড়বেন, আমি যার নাম বলবো সেই একটু পড়বেন। এখানে হাজেরা বেগম, আপনি কি শুনতে পারছেন? হাজেরা বেগম, একটু আনমিউট করেন তো, সবাই কথা বলবেন না প্লিজ। আপনি এই বাক্যগুলো একটু পড়েন, এখানে কি লেখা রয়েছে, স্ট্রাকচার 1 2 3 4, এগুলো একটু পড়ে ফেলেন প্লিজ। আমরা সবাই শুনবো, কেউ কথা বলবো না। আপনার কথা ক্লিয়ার হচ্ছে না। আমাদের একজন অনেক পুরাতন স্টুডেন্ট দেখতে পাচ্ছি, প্রায় আমাদের ক্লাস করে, শিহাব সৌরভ। আপনি এই বাক্যগুলো একটু পড়েন প্লিজ, শিহাব সৌরভ। সবাই একটু শুনবেন ওনাকে। প্লাস দেখেন, আপনাদের পড়তে বলছে, আপনারা সবাই কিন্তু ফেইলিউর হচ্ছেন, ব্যর্থ হচ্ছেন। ভালোভাবে কে পারবেন একটু আমি স্পষ্ট সুরে বলেন তো। বলতে হ্যাঁ পড়েন, আপনি এমডি ওয়াহিদুজ্জামান, আপনি পড়েন প্লিজ, পড়েন। I'm ওয়াহিদুজ্জামান। হ্যাঁ পড়েন, থ্যাংক ইউ। Could plus verb base from স্ট্রাকচার 1, কোড প্লাস ভার্বের বেস ফর্ম, পাস্ট ইন এবিলিটি। স্ট্রাকচার 2, কোড প্লাস বি প্লাস নাউন, কোনো কিছু হতে পারত। স্ট্রাকচার 3, কোড বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারত। স্ট্রাকচার 4, কোড হ্যাভ প্লাস পজিশন, কোনো কিছু অধিকার থাকতে পারত বোঝায়। সেন্টেন্স উইথ স্ট্রাকচার 1, সাবজেক্ট প্লাস কোড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। থ্যাংক ইউ স্যার। দেখেন, অনেক ভালো পড়েছেন, আপনাকে ধন্যবাদ। কিন্তু এখানে পড়ার সময় অনেকেই দেখছি কথা বলছে, পাশে আনমিউট করে রাখছেন, কথা বলবেন না। দেখেন, উনি খুব সুন্দর পড়েছেন। বলা হচ্ছে কুড প্লাস ভার্বের বেস ফর্ম, এটা পাস্ট ইন অ্যাবিলিটিতে ব্যবহার করা হয়। আমরা এখানে এক্সাম্পল বা এখানে আমরা কিভাবে লিখেছি একটু ভালোভাবে দেখব। তার আগে এটা একটু খেয়াল করেন, কুড প্লাস ভার্বের বেস ফর্ম, এটা পাস্ট ইন অ্যাবিলিটি। কুড বি প্লাস নাউন, কেউ কিছু হতে পারতো। কুড বি প্লাস নাউন অর্থাৎ কেউ কিছু হতে পারতো, এমন বুঝালে আমরা কুড বি প্লাস নাউন ব্যবহার করব। আমরা এর ব্যবহারটা একটু পরেই পেয়ে যাব। কুড বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারতো, এমন বোঝালে কুড বি প্লাস পজিশন হবে। কুড হ্যাভ প্লাস পজিশন, কোনো কিছু অধিকারে থাকতে পারতো বোঝায়। কুড হ্যাভ প্লাস পজিশন, কোনো কিছুর অধিকারে থাকতে পারতো। এই 4টি ব্যবহার আমরা ক্যান দিয়ে পড়ে এসেছি, কিন্তু এই 4টি ব্যবহারের সময় আমরা ক্যান ব্যবহার করেছি, ক্যানের জায়গায় কুড ব্যবহার করব। সেন্টেন্স উইথ স্ট্রাকচার 1, সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এই কাঠামোটি 3টি অর্থে ব্যবহৃত হতে পারে। কয়টি অর্থে? 3টি অর্থে। যেমন দেখেন, পাস্ট অ্যাবিলিটি অর্থাৎ অতীতকালের কোনো ক্ষমতা ব্যবহার করতে আমরা এইটা বলবো, যেমন আই কুড ডু দা ওয়ার্ক। এর বাংলা অর্থটা কি দেখেন, এখানে লেখা আছে আমি কাজটি করতে পারতাম। আই কুড ডু দা ওয়ার্ক, এটার অর্থ হয়ে গেল আমি কাজটি করতে পারতাম। কিন্তু আমি যদি এই কুডের জায়গায় ক্যান ব্যবহার করি, তাহলে দেখেন আপনার বাংলার অর্থটা অন্যভাবে হয়ে যায়। আই ক্যান ডু দা ওয়ার্ক, এটা বর্তমানে হয়ে যায় আমি কাজটি করতে পারি। আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। আর আই কুড ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারতাম। আমি কাজটি করতে পারতাম। আই কুড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারতাম। আই কুড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারতাম। আই কুড রান 20 মাইলস অ্যাট স্ট্রেস, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারতাম। কয় মাইল দৌড়াতে পারতাম? 20 মাইল। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই কুড সিং আ সং, আমি গান গাইতে পারতাম। অর্থাৎ দেখেন, এখানে পাস্ট অ্যাবিলিটি বা অতীতের সামর্থ্য বা ক্ষমতা বোঝালে কুড ব্যবহার করা হবে। কি ব্যবহার করা হবে? কুড ব্যবহার করা হবে। তারপর দেখেন, আই কুড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারতাম।
কিন্তু আমি যদি এখানে ক্যান ব্যবহার করি, আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি, অর্থাৎ বর্তমানে আমার একটি সামর্থ্য বুঝাবে। বর্তমান কালে কি বুঝাবে বলেন তো? সামর্থ্য বুঝাবে। এরপর দেখেন নাম্বার 2, রিকোয়েস্ট, অনুরোধ বা অনুমতি বোঝাতে কুড ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয় বলেন তো? কুড। কোন জায়গায় আমরা ব্যবহার করব? অর্থাৎ কাউকে রিকোয়েস্ট করার জন্য। যেমন, আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? কুড ইউ লেন্ড মি সাম মানি? দেখেন, ভদ্রতার খাতিরে, কেবল এই ব্যাচে কে যেন একজন প্রশ্ন করেছিলেন, স্যার ভদ্রতার খাতিরে আমরা কি কুড ব্যবহার করতে পারি? হ্যাঁ, অবশ্যই পারি। দেখেন, বলছে কুড ইউ লেন্ড মি সাম মানি, আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? কুড ইউ সিট বিসাইড মি, আপনি কি আমার পাশে বসতে পারবেন বা বসবেন? কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, দেখেন এই বাক্যটা ক্যান দিয়েও আমরা করেছিলাম। ক্যান ইউ টেল মি দ্য অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, অর্থাৎ আপনি কি আপনার জীবনের গল্প আমাকে বলবেন? এখানে ক্যানের জায়গায় কুড। মনে রাখবেন, একটু আগে আমি একটা ব্যাখ্যা দিয়েছিলাম, যখন সমবয়সী অথবা আপনার ফ্রেন্ড, বন্ধু বান্ধব, অথবা আপনার বয়সে যদি কেউ ছোট হয়, সেখানে আপনি ক্যান ব্যবহার করবেন। কি বলবেন? ক্যান। যেমন, ক্যান ইউ প্লিজ টেল মি ইউর নেম, দয়া করে তুমি কি তোমার নামটি আমাকে বলবে? এখানে বোঝাচ্ছে ওই যার কাছে আপনি নাম শুনছেন, নাম জিজ্ঞাসা করছেন, ও আপনার বয়সে ছোট, অথবা সমবয়সী, অথবা বন্ধু। কিন্তু যখন কুড ব্যবহার করবেন, দেখেন, কুড ইউ লেন্ড মি সাম মানি, আপনার অফিসে আপনার সিনিয়র একজন অফিসার রয়েছে, তাকে আপনি বলতে পারেন যে, স্যার কুড ইউ লেন্ড মি সাম মানি, স্যার আমার কাছে টাকা নেই, আপনি কি কিছু টাকা ধার দিবেন? অর্থাৎ ভদ্রতার খাতিরে সিনিয়র বা বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির কাছে যদি প্রশ্ন করা হয়, তখন কুড ব্যবহার করবেন। কথাটি মনে রাখবেন, খুবই কাজে দিবে। বলছে কুড ইউ লেন্ড মি সাম মানি, দেখেন টোফেল রয়েছে, পাশ্চাত্য মানে ইংরেজদের একেবারে খোদ ইংলিশ টু ইংলিশ লেখা। এখানে ক্লিস্টোফেন্স এবং ব্যারন টোফেল, এই টোফেল যারা পড়বেন তারা দেখবেন এই ব্যবহারগুলো খুব ভালো করে দেওয়া রয়েছে। তো টোফেল গুলো আমাদের কাছে একটু কঠিন মনে হবে, কারণ এটা আইএলটিএস এর জন্য, অথবা টোটাল ইংলিশে লেখা, কিন্তু অনেকের বাসায় আছে আমি জানি, একটু পড়ে দেখবেন। ক্লিস্টোফেল এবং ব্যারন টোফেলে এই ব্যাখ্যাগুলো কিন্তু দেওয়া আছে ওখানে। দ্যার ইজ নো বেঙ্গলি ওয়ার্ড, কোনো বাংলা ওয়ার্ড আপনি পাবেন না টোফেল গুলাতে। রেন অ্যান্ড মার্টিন, নেসফিল, তারপর আরো কিছু কিছু উন্নত যে গ্রামার গুলো, এই ব্যাখ্যাগুলো খুব সুন্দর করে সেখানে দেওয়া থাকে। তো এগুলো একটু ইংলিশে পড়ে বুঝে নিতে হয়। তো আমি কি বললাম? কুড এর ব্যবহার, অর্থাৎ রিকোয়েস্ট, অনুরোধ, অনুমতি বোঝাতে কুড ব্যবহার করা হয়। কুড ইউ গো উইথ মি টু লাঞ্চ, আপনি কি আমার সাথে দুপুরের খাবার খেতে যাবেন? এখানে আপনি কুড ব্যবহার করছেন, অর্থাৎ ভদ্রতার জন্য ক্যানের পরিবর্তে আপনি কুড ব্যবহার করবেন। এইবার দেখেন, সাজেশন, পরামর্শ বোঝাতে অতীত অর্থে আমরা কুড ব্যবহার করতে পারি। কিভাবে? তুমি নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করতে পারতে, তুমি নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করতে পারতে। ইউ কুড প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, ইউ কুড প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, তুমি নিয়মিত ব্যায়াম করতে পারতে। ইউ কুড ডু গুড ওয়ার্ক অল দ্য টাইম, অল দ্য টাইম। তারপর দেখেন, তুমি সর্বদা ভালো কাজ করতে পারতে, এখানে অতীতের সাজেশন বা পরামর্শ। যেমন, তুমি হয়তো গতকাল ফুটবল খেলতে পারতে, তুমি ঢাকায় পরীক্ষাটা দিতে যেতে পারতে, এই জায়গায় আপনাকে কুড ব্যবহার করতে হবে। নেক্সট দেখি, এবার আমরা আসবে স্ট্রাকচার 2 তে, সাবজেক্ট প্লাস কুড বি প্লাস নাউন। দেখেন, এখানে ইয়েলো কালার দিয়ে রেখেছি, সাবজেক্ট প্লাস কুড বি প্লাস নাউন। এই কাঠামোটি দ্বারা অতীতে কেউ কিছু করতে, কিছু হতে পারতো এমন বোঝাতে আমরা সাবজেক্ট প্লাস কুড বি প্লাস নাউন ব্যবহার করব। সাবজেক্ট প্লাস কুড বি প্লাস নাউন। হি কুড বি আ ডক্টর, সে একজন ভালো ডাক্তার হতে পারতো। শি কুড বি আ টিচার, সে একজন শিক্ষক হতে পারতো। শি কুড বি গুড প্লেয়ার, সে ভালো প্লেয়ার হতে পারতো। রহিম কুড বি আ গ্রেট সায়েন্টিস্ট, রহিম একজন বিখ্যাত বিজ্ঞানী হতে পারতো। এখানে কুড বি অর্থাৎ হতে পারতো। যেমন আমরা ক্যান বি দিয়ে শিখেছি না, সে ডাক্তার হতে পারে, হি ক্যান বি আ ডক্টর। সে টিচার হতে পারে, হি ক্যান বি আ টিচার। এখানে হি কুড বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারতো, সে একজন প্লেয়ার হতে পারতো। অর্থাৎ সে হয়নি, তার ব্রেন মেধা ভালো ছিল, অনেকে নষ্ট হয়ে যায় না, আপনি তাদেরকে একজনকে উদ্দেশ্য করে বলছেন, আপনার বাড়ির পাশে কাউকে, যে সে তো ভালো ছাত্র ছিল, সে ডাক্তার হতে পারতো, সে ভালো ক্রিকেট খেলতো, সে ভালো প্লেয়ার হতে পারতো। এখানে আপনাকে সাবজেক্ট প্লাস কুড বি প্লাস নাউন। দেখেন, সাবজেক্ট হচ্ছে হি, এই জায়গাটা দেখেন, এই বাক্যগুলো দিয়ে আপনারা নিজেরা বাক্য তৈরি করবেন। নিজেরা না করলে কখনো টিচার কিন্তু, টিচারকে বলা হয় ফ্যাসিলিটেটর, ফ্যাসিলিটেটর অর্থাৎ সহজকারী। আমি কিন্তু আপনাদের পড়া পড়ে দিব না, আমার খাওয়া কিন্তু আপনি খেয়ে দিলে আমার পেট ভরবে না। অর্থাৎ কি করতে হবে? আপনার পড়া আপনাকে পড়তে হবে, আমি শুধু সহজ পথ দেখাই দিতে পারি।
হি কুড বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারতো, সে একজন টিচার হতে পারতো। এখানে সাবজেক্ট প্লাস কুড বি প্লাস নাউন, সাবজেক্ট প্লাস কুড বি প্লাস নাউন। এই জায়গাটা খুব ভালোভাবে মনে রাখবেন। দেখবেন এই কুড দিয়ে আপনারা অনেক বাক্য তৈরি করতে পারবেন। এখানে 5টা বাক্য দেওয়া আছে, আপনি সঙ্গে আরো 5টি বাক্য তৈরি করবেন, তাহলে আপনার এই ভাষার জ্ঞানটা আরো এনরিচ হবে। এবার আসি, দেখেন সাবজেক্ট প্লাস কুড বি প্লাস পজিশন, এটা কিন্তু আমরা ক্যান দিয়েও দেখেছি, এখন ক্যানের পরিবর্তে কুড বি দিয়ে দেখব। কি দিয়ে দেখব? কুড বি। সাবজেক্ট প্লাস কুড বি প্লাস পজিশন, খুব ভালোভাবে দেখেন। শি কুড বি অ্যাট দ্য পার্ক দেন, শি কুড বি অ্যাট দ্য পার্ক। দেখেন কুড বি আর অ্যাট দ্য পার্ক কি একটা পজিশন বা জায়গা বুঝাচ্ছে। কি বুঝাচ্ছে? পজিশন বা জায়গা। সে তখন পার্কে থাকতে পারতো। আর যখন আমরা ক্যান দিয়ে করেছিলাম, এর বাংলাটা হতো সে পার্কে থাকতে পারে, বাবা এই মুহূর্তে অফিসে থাকতে পারে, সে এখন বাজারে থাকতে পারে। আর এখানে কি? পারতো। শি কুড বি অ্যাট দ্য পার্ক, শি কুড বি ইন দ্য ফিল্ড, রহিম কুড বি অ্যাট দ্য মার্কেট, ইউ কুড বি অ্যাট দ্য স্কুল। ইউ কুড বি এট দ্য স্কুল, এটার অর্থ কি? তুমি স্কুলে থাকতে পারতে, তুমি স্কুলে থাকতে পারতে। ইউ কুড বি এট দ্য স্কুল। এবার আর আমরা কুড হ্যাভ এর ব্যবহার নিয়ে। কিসের ব্যবহার? কুড হ্যাভ এর ব্যবহার নিয়ে। যেমন দেখেন সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস অবজেক্ট। ভালো করে খেয়াল করেন, রুমার একটি বাগান থাকতে পারতো, রুমা কুড হ্যাভ আ গার্ডেন, রুমা কুড হ্যাভ আ গার্ডেন। তার একটা গাড়ি থাকতে পারতো, হি কুড হ্যাভ আ কার, হি কুড হ্যাভ আ কার। তার একটি বাড়ি থাকতে পারতো, হি কুড হ্যাভ আ বিউটিফুল হাউস, তার একটি সুন্দর বাড়ি থাকতে পারতো। কি থাকতে পারতো? বাড়ি থাকতে পারতো। দেখেন এই জায়গাটা যদি ভালোভাবে বুঝতে পারেন, এই জায়গাটা যদি কেউ ভালোভাবে নিতে পারেন, আমি এতক্ষণ কষ্ট করে যা বুঝালাম, আপনারা প্রত্যেকেই এই ক্যানের ব্যবহার এবং কুডের ব্যবহার দিয়ে আপনাদের কারো আর কোনো সমস্যা থাকবে না, এটা আমি খুব জোর গলায় বলতে পারি। কারণ আপনি ক্যানের ব্যবহার এবং কুডের ব্যবহার ছাড়া বাক্য আপনি একটা দিন পার করতে পারবেন না। দেখেন এখানে আমার হোয়াটসঅ্যাপটা দিয়েছি, 01920694174। যারা বেসিকে খুবই দুর্বল, আমি শুধু তাদের উদ্দেশ্যে বলছি, যদি এই ল্যাঙ্গুয়েজটা শুরু থেকে খুব পাকাপোক্তভাবে এখনো যারা শিখতে পারেননি, আমার পার্সোনাল ব্যাচে চাইলে আপনারা ক্লাস করতে পারবেন। এবং এইখানে সব থেকে বড় সুবিধাটা হচ্ছে মাত্র 4 থেকে 5 জন নিয়ে শুরু করি, এবং আপনি সব সময় আমার এই আনমিউট করা থাকে প্রশ্ন করতে পারবেন, এবং ক্লাসটিও অনেক টাইমটা বেশি থাকবে। এইটা বেশিরভাগ আমাদের রমজান মাস উপলক্ষে দিনের বেলায় করা হবে, কারণ রাতে আমাদের নামাজ কালাম করার পরে আমরা অনেকেই হয়তো ক্লান্ত হয়ে পড়ি, আমাদের তারাবির নামাজের পরে স্বাভাবিক আর শরীর ওইভাবে সাড়া দেয় না, তখন ঘুমোতে ইচ্ছা করে। কিন্তু দিনের বেলার দিকে এই ব্যাচটা থাকবে, সন্ধ্যার দিকেও যদি কেউ করতে চান করা যাবে। তবে আমার একটি কথা, আমি আজকের এই ক্লাসটি যা করালাম এবং সঙ্গে আপনাদের একটা পিডিএফ শিট দিয়ে দিব, সেই শিটটি দেখেন এই সম্পর্কে, অর্থাৎ এখানে বাংলা দেওয়া থাকবে, এটাকে কিন্তু আপনাকে ইংরেজি করতে হবে। এই বাংলা দেখে দেখে আপনাকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। এইটা যদি আপনি পারেন, তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনি পারবেন। এই শিটটাও আজকে আমি আপনাদের দিয়ে দিব। অলরেডি এই ব্যাচের ক্লাসে আমি হয়তো এটা একদিন দিয়েছিলাম আপনাদের, কিন্তু যারা এখানে নতুন অ্যাড হয়েছেন তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, আমরা যদি ভালোভাবে টেন্স পারি, আমরা পার্টস অফ স্পিচ পারি, আজকের মডেলের ব্যবহার যদি আমরা ভালোভাবে পারি, ক্যান এবং কুড, আমরা এগুলোও পারবো। সূর্য পূর্ব দিকে উদিত হয়, কোন টেন্স এটা বলতে পারবেন? এটা কিন্তু আমরা অনেকেই জানি, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা এই শীটটা আমি অনেক ব্যাচে দিয়েছি, আপনাদেরকে আজকে দিয়ে দিব। সূর্য পূর্ব দিকে উদিত হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। কিন্তু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হলে ভার্বের পরে এস বা ইয়েস যুক্ত হয়। যেমন দা সান রাইজেস ইন দা ইস্ট, দা সান রাইজেস ইন দা ইস্ট। আমি যদি বলি এই বাক্যটা আবার একটু এইভাবে করেন, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দেখেন আপনি সূর্য ইংরেজি জানেন, পশ্চিম দিক ইংরেজি জানেন, কিন্তু অস্ত যাওয়া ইংরেজি আপনি জানেন না, অর্থাৎ ভার্ব আপনাকে শিখতে হবে। উদিত হওয়া ইংরেজি কি? রাইজ। দা সান রাইজেস ইন দা ইস্ট। কিন্তু যদি বলি সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দা সান সেটস ইন দা ওয়েস্ট। এই যে সেট মানে হচ্ছে অস্ত যাওয়া, ওর সঙ্গে এস দিলাম কেন? ওই যে বলেছি যে বাক্যটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এখানে সাবজেক্ট। পাখিরা আকাশে ওড়ে, এই বাক্যটা দেখেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে আজকে একটু শিখিয়ে দিয়ে যাই। পাখিরা আকাশে ওড়ে, এই বাক্যটা আপনি কিভাবে করবেন? এই বাক্যটা কিভাবে করবেন বলেন? এখানে সাবজেক্ট কি? দা বার্ডস।
THE, দা বার্ডস, BIRDS। প্রথমে যে কোনো বাংলা বাক্যের আগে আপনাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। কি খুঁজে বের করতে হবে? সাবজেক্ট। এখানে আমি লিখে ফেলেছি সাবজেক্ট হচ্ছে দা বার্ডস। কি লিখেছি? দেখেন দা বার্ডস। এইবার আমাকে ভার্ব আনতে হবে। পাখিরা আকাশে ওড়ে, এই বাক্যের ভার্ব কি? ওড়া। ওড়ে, এটা হচ্ছে ভার্ব। তাহলে ওড়া ইংরেজি আমরা সবাই কি জানি? ফ্লাই, FLY। দেখেন কিভাবে ম্যাজিক্যাল সিস্টেমে আমরা ইংরেজি শিখতে পারি। একেবারে অঙ্কের মতো ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। দা বার্ডস ফ্লাই। তাহলে আমার সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল। এইবার কি বসাবো? অবজেক্ট। দা বার্ডস ফ্লাই, অবজেক্ট কি? স্কাই। তো এখানে দেখেন বাংলায় লেখা রয়েছে আকাশে, এই জন্য এখানে একটা ইন বসবে। কি বসবে? ইন। আর আকাশে কোনো একটা দিক বুঝাচ্ছে না, উপরের দিক, ঊর্ধ্ব, অর্থাৎ এর পূর্বে দিকের পূর্বে দি বসে। তাহলে কি হলো? ইন দা, আর আকাশ ইংরেজি স্কাই, SKY। দেখছেন? তাহলে প্রথমে কি করলাম? সাবজেক্ট, তারপর দিলাম ভার্ব, তারপর দিলাম এক্সটেনশন বা অবজেক্ট। কি দিলাম বলেন তো? এক্সটেনশন বা অবজেক্ট। দা বার্ডস ফ্লাই ইন দা স্কাই। আমাদের সময় বইতে ওই যে ইন্ডিয়ান একটা বই, পিকেডে সরকার নাকি যেন, ওইখানে একটা বই, পিসি দাসের একটা বইতে ছিল, দিল্লির বাদশাহ নাসিরউদ্দিন গরিবের মতো জীবন যাপন করিতেন। অনেক বড় একটা বাংলা বাক্য। এই ধরনের আমরা ট্রান্সলেশন মেথড, দেখেন এখানে ভালোভাবে যারা ইংরেজি শিখতে চান, এই যে আপনাদের এখানে ট্রান্সলেশনের জগতে নিয়ে এসেছি। কেন নিয়ে এসেছি জানেন? কারণ এই ট্রান্সলেশন যত বেশি ভালো পারবেন, আপনি ইংরেজিতে তত বেশি ভালো কথা বলতে পারবেন। কি জন্য? তার ব্যাখ্যাটা শোনেন। আপনাকে আমি বললাম যে আপনি কোনো একটা অনুষ্ঠানে গিয়েছেন, বিয়ের অনুষ্ঠান, বই মেলা, অথবা কোনো জন্মদিনের পার্টিতে। আপনাকে একজন অনুরোধ করলো যে আপনি আজকের এই জন্মদিনের পার্টি সম্পর্কে ইংরেজিতে 10 মিনিট কথা বলবেন। তো আপনি যদি জানা থাকে ইংরেজি, আপনি তো পারবেন না। যদি না জানা থাকে, আপনার পা কাঁপা, হাঁটু কাঁপা শুরু হয়ে যাবে। তো দেখেন, এইখানে আমরা বাঙালি মানুষ, ওই বক্তব্যটা দিতে গেলে আমাকে আগে মাথায় কিন্তু বাংলা নিয়ে আসতে হবে, বাংলা সাজাতে হবে। যে আজ এই জন্মদিনে যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমার শুভেচ্ছা, আমার সালাম। তো এই কথাটা আপনি বলবেন, এই কথাটা আপনি সাজাবেন কিভাবে? অনেক বড় একটা বাক্য। আজ এই জন্মদিনের অনুষ্ঠানে এখানে যারা উপস্থিত আছেন, প্রত্যেকে আমার শুভেচ্ছা ও সালাম জানিয়ে দুটি কথা বলতে চাই। কোন বাক্য, কোন টেন্স, কিভাবে সাজাবেন? প্রথমে সাবজেক্ট আনতে হবে, তারপর ভার্ব আনতে হবে, তারপর অবজেক্ট আনতে হবে। এরপর যদি কিছু থাকে অ্যাডভার্বিয়াল দিয়ে সেটা বড় করতে হবে। অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার, এর উপরে আমি ক্লাস নিয়েছি, পরবর্তীতে আবারও কিন্তু আমি ক্লাস নিব। তো দেখেন, এইভাবে যদি শিখাতে থাকি, এইভাবে যদি একটা বিষয় আপনি ট্রান্সলেশন মেথডে শিখতে থাকেন, এই ল্যাঙ্গুয়েজটাকে আমাদের দ্বারাই কভার করা সম্ভব হবে। রেসপন্ড প্লিজ। Yes, sir. Yes, sir. Yes, sir. হবে স্যার। দেখেন তো, এই যে যেভাবে বুঝাচ্ছি না, অর্থাৎ আপনাকে এই যে পাখিরা আকাশে ওড়ে কিভাবে করলাম, এখানে সাবজেক্ট কি? পাখিরা, দা বার্ডস। ওড়া ইংরেজি কি? ফ্লাই। আর আকাশে, ইন দা স্কাই। অর্থাৎ এখানে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। বাংলায় কি হয় জানেন? বাংলায় হয় প্রথমে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপরে ভার্ব। বাংলা বাক্যে ভার্ব কিন্তু সর্বদা শেষে থাকে। কোথায় থাকে? শেষে। এখানেও শেষে আছে, পাখিরা আকাশে ওড়ে। দেখছেন? এখানে কিন্তু শেষে আছে। আচ্ছা, এই বাক্যটা তোমরা ভাগ্যবান, এখানে কি আছে? তোমরা হচ্ছে সাবজেক্ট, আর ভাগ্যবান হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট পেলাম, ভার্ব কোথায় গেল? অনেকেই আমরা জানি, অনেকে জানি না। এখানে কি হবে? এখানে মাঝখানে একটা বাংলা ক্রিয়া ধরে নিয়ে আসতে হবে মনে মনে। অঙ্ক করতে গেলে যেমন আমরা ধরে নিই না, যে মনে করি সংখ্যাটি এক্স, মনে করি সংখ্যাটি ওয়াই, বা পি, বা এম। বিভিন্ন নোট গাইডে বিভিন্ন রকম লেখা থাকে। তো এখানে কিন্তু ধরে নিতে হবে তোমরা হও ভাগ্যবান। তোমরা হও ভাগ্যবান। এই যে তোমরা, এই যে ভাগ্যবান, এর মাঝামাঝি একটা ভার্ব ধরতে হবে। তোমরা হও ভাগ্যবান, ইউ আর লাকি। এখানে আর কিন্তু অক্সিলারি ভার্ব না, এখানে বি ভার্বের ভিতরে থেকে এসেছে আর। এই আর এখানে মেইন ভার্ব, কারণ এখানে আর কোনো ভার্ব নেই। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, ঘোড়ার কি শিং আছে? তুমি কি তাকে চেনো? তুমি কি চা পান করো? ডক্টর মোহাম্মদ ইউনুস কে? তোমার কি একটি পাখি আছে? তোমরা কি শক্তিশালী? মা একটি গল্প বলছে, কুকুরটি ঘেউ ঘেউ করছে। এই বাক্যগুলো ইনস্ট্যান্টলি আপনারা এই মুহূর্তে কেউ বলতে পারবেন? আমি তো কথা বলে যাচ্ছি, শুধু আমার পরিশ্রম হচ্ছে, আপনারা একটু ব্রেনের পরিশ্রম করেন তো। এগুলো কেউ বলতে পারবেন এই প্রথম থেকে? হ্যাঁ, এখানে সবাই মিউট করবেন না প্লিজ, মানে সবাই আনমিউট করবেন না। আমি যার কাছে যাব সেই শুধু একটু আনমিউট করবেন, বাকিরা মিউট করে রাখবেন, নইলে এখানে বিভিন্ন রকমের বাজে সাউন্ড আসতে থাকে। আচ্ছা, আমি একটু বলি, দেখি আপনারা কে পারবেন। সবাই তো এখানে রেইজ হ্যান্ড প্রেস করেছেন, অনেকেই আছেন। কণা মণ্ডল, আপনি পড়তে পারবেন প্লিজ?
আচ্ছা, কেবল কে জানি বলছেন ইচ্ছাকৃতভাবে স্যার আমি পড়বো, নামটি কি বলেন, আপনি পড়েন। স্যার হ্যাঁ পড়েন, এই বাক্যগুলো একটু ট্রান্সলেট করেন। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এক এক করে বলে যান এবং সঙ্গে ট্রান্সলেশন করে যান। সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। পাখিরা আকাশে উড়ে। দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। গোলাপের গন্ধ মিষ্টি। দ্য রোজ স্মেলস আর সুইট। তোমরা ভাগ্যবান। ইউ আর লাকি। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। ঘোড়ার কি শিং আছে? ইজ দ্য হর্স হর্নস। তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম। তুমি কি চা পান করো? ডু ইউ ড্রিঙ্ক টি। ডক্টর মোহাম্মদ ইউনুস কে? হু ইজ ডক্টর মোহাম্মদ ইউনুস। তোমার কি একটি পাখি আছে? ডু ইউ হ্যাভ এ বার্ড। তোমরা কি শক্তিশালী? আর ইউ স্ট্রং। দেখেন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনি খুব স্পষ্ট পড়েছেন, থ্যাঙ্কস এ লট। তো এইভাবে যদি আমরা এই বাক্যগুলো পড়তে পারি, এই বাক্যগুলো যদি আমরা কমপ্লিট করতে পারি, তাহলে কিন্তু আমরা বুঝবো যে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারছি। উনি হয়তো যেভাবে পড়েছে এই ভাষাটা সম্পর্কে ওনার অনেক অনেক জ্ঞান আছে। তো এই শীটটা আমি আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য দিয়ে দিব, এবং যারা এখান থেকে প্র্যাকটিস করতে চান, এই ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে চান, এই ট্রান্সলেশন গুলো করবেন, বাংলা দেখে দেখে ইংলিশে অনুবাদ করবেন। এটা গাইডে আপনার নোটে, আপনার নোটবুকে লিখবেন, খাতায়। পরবর্তী দিন ক্লাসে আমি এটা একেবারে শুরু থেকেই কিন্তু আপনাদের কাছে আসব, এবং আপনাদের কাছে আমি কোশ্চেন করব। যারা যারা লিখে রাখবেন তারা আমার এই কোশ্চেনের উত্তর দিবেন। এক মিনিট, এখন দেখেন আমি এখানে নাম্বার দিয়ে রেখেছি। যদি ইংলিশে যারা একেবারে দুর্বল, বেসিকটা শিখতে চান, পার্সোনাল ব্যাচে ভর্তি হতে চান, কাইন্ডলি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দিবেন। আরেকটি বিষয় হচ্ছে, যারা এখানে নতুন রয়েছেন, আমাদের স্পিক ইংলিশ উইথ সোনামুখ যে বইটি, সোহাগ স্যারের লেখা বইটি, অত্যন্ত সহজ সরল সাবলীল ভাষায় বাজারে প্রচলিত অন্য গ্রামারের বই থেকে এই বইয়ের কিছু ভিন্নতা রয়েছে। যারা এই বইটা নিয়েছে, পড়েছে, আপনারা তাদের কাছেও একটু শুনে দেখতে পারবেন। এবং এই বইটি যদি ভালোভাবে পড়তে পারেন, এবং ক্লাসে যেভাবে ক্লাস করাচ্ছি, সোহাগ স্যার যেভাবে আপনাদেরকে ক্লাস নিয়েছিল, আপনারা মনে করবেন বইটি পড়ে যে স্যার আপনাদেরকে ক্লাস করাচ্ছে, স্যারের মুখের ভাষাগুলো বইতে তুলে দিয়েছে। তো আমি মনে করি একটি বই সারা জীবন আপনার কাছে একটি মস্ত বড় সম্পদ হয়ে থাকবে। তো এই বইটি যারা নিতে চান, এখনো নেননি, আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা স্যারের ওয়েবসাইটে একটু যোগাযোগ করবেন, এই নাম্বারে ফোন করলেও হবে। বইটা আর বেশি হয়তো আমাদের কাছে নেই, যারা নিতে চান দ্বিতীয় এডিশনের বই আসার পর নিতে হবে। আর এই মুহূর্তে যদি কেউ নিতে চান, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কাইন্ডলি একটু যোগাযোগ করবেন। আর এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো পার্সোনাল কথা থাকলে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর এখন যদি পড়া সম্পর্কিত কোনো কথা থাকে, ক্যান এবং কুডের ব্যবহার দেখিয়েছি, ট্রান্সলেশন মেথডে কিভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি, এই বিষয়টা আপনাদেরকে দেখালাম। তো আশা করি আপনাদের ক্লাসটা খুব, হ্যাঁ বলেন। স্যার ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড হইতে পারিনি এখনো। হ্যাঁ, ওইটা অ্যাড করে নেওয়া হবে, ল্যাঙ্গুয়েজ ক্লাবটা এখনো প্রসেসিং এ আছে, ওইটা অ্যাড হতো, ওখানে সবাইকে অ্যাড করে নেওয়া হবে এট এ টাইমে একবারে। ওইটা আরো একটু ধৈর্য ধরতে হবে। ল্যাঙ্গুয়েজ ক্লাবটা আরো আরো কয়েকটা ক্লাস না করলে, ল্যাঙ্গুয়েজ ক্লাবে অ্যাড হলে আপনারা ওইটা বুঝতে পারবেন না। ল্যাঙ্গুয়েজ আপনি যখন কথা বলবেন, এখানে ভুল হলে এটা তো হবে না, আগে গ্রামারটা শিখে নিতে হবে, আগে সাইকেল চালাতে হবে, তারপর রোডে উঠতে হবে, নইলে চালানোর আগে রোডে গেলে কিন্তু সমস্যা। তো দ্যাটস অল ফর টুডে। বলেন বলেন স্যার আমার কোশ্চেন আছে। বলেন।